আজকে আমাদের দ্বিতীয় লেকচার। তোমাদের কিছু কাজও দিয়েছিলাম। আহ, কাজ আহ, করছো কিনা বাসায়, যেগুলো একটু পড়তে বলছিলাম, জাস্ট একটু দেখার জন্য বলছিলাম আর কি। তোমরা দেখছো কিনা যে কনসেপ্ট গুলো, বিশেষ করে বিভিন্ন স্পেস গুলোর প্রপার্টি গুলো একটু দেখতে বলেছিলাম। মনে আছে কি? পড়ছো তোমরা? সবই তো অডিও মিউট, মাঝে মধ্যে অডিও অন করে একটু রিপ্লাই দিতে হবে আর কি। হ্যাঁ, এক দুইজনই করলে এটা আসলে অত ভালো না আর কি। ঘুরে ফিরে যদি এক দুইজনই কথা বলো, তা ক্লাসের কি হইলো? এটা তো হইলো গসিপিং এর মতো অনেকটা হয়ে গেল আর কি। শুভ পড়ছে স্যার সব। শুভ পড়ছে, তুমি কি করছো সেটা বলো। স্যার আমি অ্যাসাইনমেন্ট করতেছিলাম স্যার। কিসের কিসের আছে? পিডি স্যার, অনেক পিডিএস? স্যার। পিডি পিডি। অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, হ্যাঁ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। জি স্যার। কে? সার্ভার স্যার দিয়েছেন? না স্যার এগুলা স্যার 4-1 এর সিদ্ধার্থ স্যার দিয়েছেন স্যার। এখন এগুলা স্যার ইউটিউব দেখে বুঝে তারপর আবার বইয়ের গুলো বুঝতে হচ্ছে, দেন আবার করতে হচ্ছে স্যার, এজন্য অনেক। হ্যাঁ, সিদ্ধার্থ স্যারের মেথড ভালো, মানে তোমাদের প্যারা দিয়ে না শেখালে তোমরা আসলে শেখো না আর কি। তোমাদের যদি ছেড়ে দেই যে নিজে পড়ে নিও। অনেক ম্যাথ স্যার এখানে স্যার, না, বুঝছি। করা তো অনেক। এখন তো এইরকম আমারও দিতে হবে, ঠিক আছে, যে ফাংশন অ্যানালিসিস এমন এমন ম্যাথ দিয়ে দিলাম যে এবার করো বসে বসে, এগুলো পরীক্ষা। স্যার আমরা জানি স্যার আপনি অনেক কম কম দিবেন স্যার আমাদের স্যার। আমি, আমার ক্লাস তো আগে করছো, আমি কম কম দিয়েছি কোনো ক্লাসে? না স্যার সবসময় কমই দিয়েছেন স্যার, এবারও কম দিন স্যার। আমি কমও দিই না, বেশিও দিই না। আমি চেষ্টা করি মডারেট থাকার জন্য, যতটুকু জি স্যার। তোমাদের লেভেল অনুযায়ী তোমাদের করা উচিত, যতটুকু শেখা উচিত অতটুকু টাচ অন্তত করি আর কি। স্যার হ্যাঁ, 4-1 এর স্যার সব পড়াই তো বাকি স্যার, আজকেও 4-1 এর ক্লাস করলাম স্যার। আচ্ছা, এরকম হবে, সমস্যা নাই এটা। এখানে স্যার আসলে আসলে হচ্ছে কি স্যার, আপনারা যখন ক্লাসে স্যার আমাদেরকে বুঝাইতেন যে কোন একটা জিনিস সাথে সাথে লিখতেন, দেন ওইটা না বুঝলে আরেকটু খোলাসা করে লিখতেন স্যার। এখন আমাদের ম্যাক্সিমাম ক্লাসটা হয়েছে কি শুধু মুখের উপর, বা একটা বইয়ের পিডিএফ পাতা আমাদের সামনে শেয়ার স্ক্রিন করে ওইটা হুম। বলে গেছে গা। তো এখন স্যার আসলে আমরা ওগুলা ওভাবে বুঝতে পারি না, তো যার কারণে স্যার এখনই যেই যেটা অ্যাসাইনমেন্ট করতে চাচ্ছি বা একটু পড়া গুছিয়ে দিতে চাচ্ছি ওইটা যায় এখন, মানে আমাদের সমস্যা হচ্ছে বা ইউটিউব দেখতে হচ্ছে, অন্যদিকে সময় দিতে হচ্ছে, এইভাবে আর কি স্যার। কিন্তু ক্লাসে হইলে হয় কি স্যার, ওইখানেই আমরা তো স্যার ম্যাক্সিমাম প্রায় 70-80% বুঝে যায়, এরপরে বইয়ে দেখলে দেখা যায় যে এটা আরো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, পড়াশোনার তো বিভিন্ন ভার্সন আছে, এটাও একটা ভার্সন। এগুলোরও কিছু পজিটিভ নেগেটিভ সাইড আছে, এটা ব্যাপার না। এই যে ঘাটাঘাটি করে পড়তেছো, এটা আসলে পড়াশোনা এরকমই হওয়া উচিত যে আমি একটা কাজ দিব, তুমি অনেক এটার পিছনে খাটবা, সময় দিবা, বুঝার চেষ্টা করবা, এখানে দৌড়াবা, ওখানে যাবা, এই ভিডিও দেখবা, ওই সিনিয়রের পরামর্শ নিবা, এইভাবেই তো পড়াশোনা আসলে হওয়া উচিত। তো স্যার আসলে 22 বছর তো স্যার আলসেমি করছি স্যার, মানে পাইছি পড়ছি স্যার। আর হঠাৎ করে স্যার। তুমি যখন ওই বাইরের দেশের ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা যারা এরকম পরবর্তী করবা, দেখবা যে আসলে পড়াশোনার সিস্টেমে হিউজ ডিফারেন্স। তোমরা অনেকে হয়তো টিউশনই করাও, ওই ইংলিশ ভার্সনের টিউশন এগুলো করাও, দেখবা যে ওদের বই বা ওদের কোশ্চেন টাইপ কিন্তু আলাদা, আমাদের ভার্সনের সাথে অনেক বিস্তর পার্থক্য আছে। কিছু দিক খুবই ভালো লাগে ওদের জিনিসগুলো। ঠিক আছে, মানে ওরা বেসিকে ফোকাস করে আর কি, যে একটা। স্যার 30 সেকেন্ডে যদি স্যার একটা প্রশ্নের উত্তর দিতেন স্যার, একদম আমার একটা জানার বিষয় ছিল স্যার। হুম। আমাদের কি স্যার এখন মানে বিদেশে গিয়ে আবার ফিজিক্সে বিএসসি করার সুযোগ আছে স্যার কোনোভাবে? হ্যাঁ আছে, কিন্তু এটা খুবই টাফ হবে, কারণ বিএসসি মানে তোমার গ্রাজুয়েশন করার জন্য সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু একটু ভিন্ন। তখন ওই তোমার স্যাট পরীক্ষা বলে আর কি। ঠিক আছে, জি স্যার। তো স্যাট পরীক্ষা কিন্তু খুব ইজি না, মানে ওরা মেইনলি তোমার দেখে তোমার ইংলিশে প্রফিসিয়েন্সি কেমন, তবে জেনারেল ম্যাথে তোমার প্রফিসিয়েন্সি কেমন। তো স্যাটের বইগুলো দেখলে একটু ধারণা পাবে, কিন্তু ওই স্যাট স্কোরে আবার নির্দিষ্ট মার্ক আছে, যে এত মার্ক পাইলে তুমি অ্যাপ্লাই করতে পারবে আর কি। সেক্ষেত্রে স্যার আমার বয়স যে বেশি হয়ে গেছে এটা তো কোনো ম্যাটার করবে না, না স্যার? এটা হলো ভার্সিটির নিজস্ব রুলস এর ব্যাপার, যদি ওরা বয়স রেস্ট্রিকশন দেয় তো দিল, সব ভার্সিটি তো একরকম না। আবার ওই ওপেন ইউনিভার্সিটি স্টাইল অনেক ইউনিভার্সিটি আছে, আমি বৃদ্ধ বয়সে গিয়ে একটা কোর্স করে আসলাম বা একটা ডিগ্রি নিয়ে আসলাম, সেটা অন্য বিষয়। বাংলাদেশেও তো ওপেন ইউনিভার্সিটি আছে, জানো তো নিশ্চয়ই। ওপেন ইউনিভার্সিটি কালচার তো একটু ভিন্ন রকম, মানে যদিও ভালো একটা কনসেপ্ট, কিন্তু বাংলাদেশে আসলে খুবই
এটা আর স্যার আমার অনার্সের সিজিপিএ স্যার তেমন দেখবে না মনে হয়, যেহেতু আমি বিএসসিটা ফিজিক্সে করতে চাচ্ছি। শোনো, এটা দুই একটা পাগল ছাড়া, পাগল বলতে ভালো অর্থে পাগল বলতেছি, কেউ এই দুই গ্রাজুয়েশন করতে দেয় না আর কি। হ্যাঁ, তো জি তোমার স্যার। এখন হাউস হইতেছে, এটা আমি জানার হাউস আর কি, করবা না তুমি কখনো এরকম আর কি। তো থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার। ওই ব্র্যাক ইউনিভার্সিটির ওই ভিসি আছে না, দুইটা পিএইচডি করছে, এরকম দুই পিএইচডি ওরা করা মানুষ দুনিয়াতে খুব কম, হাতে গোনা খুব কম আছে। আচ্ছা, তো শেয়ার স্ক্রিনেই দেই তোমাদের বই। ওই যে বললাম যেটা খান্নার বইটি স্ক্যান করতেছিলাম, কালকে 41 পেজ পর্যন্ত করেছি। আস্তে আস্তে করে ফেলবো, তোমাদের এটা দিব যাতে তোমাদের সুবিধা হয়, যেহেতু অনেকে ঢাকার বাইরে আছো। তো ঢাকার ভিতরে যারা আছে বইটা কিনে ফেলো আর কি। হ্যাঁ, খান্নার বইটা আর কি, টাকা পয়সা নিয়ে কিপটেমি না করে 3টা বই কিনে ফেলো। সিমেন্সের বই এবং টিএসজিকের বই অ্যাভেলেবেল পাবে নীলখাতে, কিনে ফেলো আর কি। তো এই যে বই কারো কাছে থাকার হয়তো কথা না, আছে বই কেউ কালেক্ট করেছো? বই কালেক্ট করেছো কেউ? না স্যার, এখনো কালেক্ট কেউ করিনি ম্যাম। আচ্ছা, স্ক্রিনে বই দেখতে পাচ্ছ? জি স্যার স্যার। আপনারগুলো ডাউনলোড করছি স্যার, আপনি যেগুলো শেয়ার করছেন এগুলা। আচ্ছা, আমি ইউটিউবে ভিডিও দিয়ে দিব, তোমরা আবার ওই বই সাথে নিয়ে আবার ইউটিউবে একটু ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? মানে দুইবার করে দেখা লাগবে আর কি, কষ্ট। তো এই যে 12 পেজে আসলে মেইন পড়াশোনা আমাদের শুরু। এর আগে যেগুলো আছে এগুলো যে অদরকারি এরকম না, ওই যে প্রিলিমিনারি বেসিক যেগুলো, এই জিনিসগুলো তোমার কাজে লাগবে। বিভিন্ন কনসেপ্ট এখানে আছে যেগুলো তোমরা পূর্ববর্তী কোর্সে পড়ে আসছো আর কি। হ্যাঁ, এগুলো কিন্তু ফেলনা জিনিস না, এগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ, হয়তো এখান থেকে পরীক্ষার কোশ্চেন টোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম বা নাই বললেই চলে, কিন্তু এই জিনিসগুলো না আবার একটু রিভিউ না করলে তুমি সামনে জিনিসগুলো ধরতে পারবে না। তো অন্তত এই চ্যাপ্টার 12 আগ পর্যন্ত, মানে 11, সরি, পৃষ্ঠা 11 পর্যন্ত এগুলো একটু ভালো মতো রিডিং করবে। তো যদি প্যান্ডেমিক সিচুয়েশন ভালো হয়ে যায় অথবা পরবর্তী ক্লাসে কোনো জিনিস না বুঝলে কোয়েশ্চেন করবে আর কি জিনিসগুলো। স্যার এটা খান্নার বইটা না স্যার? হ্যাঁ, খান্নার বই, এটা স্ক্যান করতেছি, দেখি কয়েকদিনের মধ্যে করে ফেলবো আর কি, ফুল বইটা তোমাদের দিতে পারবো। তো বইটা ইনশাআল্লাহ। আজকে ওই ইমেজ থেকে ইসে কনভার্ট করা হয়, কনভার্সন একটু প্রবলেম হয়েছে, তোমাদের নতুন ফাইল দিব পরবর্তীতে, এটা দিয়ে আপাতত দেখো। তো বানাক স্পেস বলছিলাম যে আমাদের এই কোর্সের অর্ধেকই হচ্ছে বানাক স্পেস সম্পর্কে ডিসকাশন। হ্যাঁ, তো দেখো এখানে লেখা বড় করে দেই, তোমরা দেখতে পাও কিনা, যে a normed linear space which is complete as a metric space is called the Banach space. In other words, a normed linear space in which every Cauchy sequence is convergent is called the Banach space. তো ডেফিনেশন যে মিরাট ইউনিভার্সিটিতে আসছে, অনেক পুরনো, দেখতেই পারতেছো এখানে মিরাট 69 লেখা আর কি। যাই হোক, ডেফিনেশন তো এইসব কমন ডেফিনেশন মুখস্থ করাই লাগবে, বুঝো না বুঝো মুখস্থ করতেই হবে, তারপরে বোঝার চেষ্টা করবা কি জিনিস। আমি প্রত্যেকটা জিনিসই ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। কথা হচ্ছে যে কিছু জিনিস তোমাদেরকে নিজেকে পড়ে নিতে হবে। হ্যাঁ, এই আমাদের সিলেবাসে যা আছে প্রত্যেক লাইন বাই লাইন পড়াইতে এগুলা 100-200 ক্লাস লাগবে, বুঝতেই পারতেছো, তো আমাদের কিন্তু অত ক্লাস সম্ভব না। হ্যাঁ, কিছু জিনিস আমি হয়তো সুইম থ্রু, মানে যেটা ভাষা ভাষা করে চলে যাবো আর কি, ওগুলো তোমাদেরকে নিজেকে পড়ে নিতে হবে। আবার যে জিনিস বেশি ইম্পর্টেন্স আছে ওইটা আমি গুরুত্ব দিয়ে পড়াবো বা বুঝাবো আর কি। তো শুরুতে আসি, বলছিলাম যে বানাক স্পেস স্পেস স্যার, আজকে ক্লাসটা মনে হয় রেকর্ড হচ্ছে না স্যার। আর রেকর্ড, আমি তো ওই যে স্ক্রিন রেকর্ড করতেছি, তো জি স্যার। আমি দেখলাম যে ওই যে জুমের রেকর্ড থেকে স্ক্রিন রেকর্ডটা তোমার ভালো আসে, এবং জুমের রেকর্ডে ওই যে যাদের বিশেষ করে ডাটা প্রবলেম হয় ওদের ওই ছবিগুলো বা এইগুলো ঘোলা আসে আর কি। হ্যাঁ, তো আমি স্ক্রিন রেকর্ড করতেছি, এটা ইউটিউবে দিয়ে দিব, টেনশনের কিছু নাই। জি স্যার। জি স্যার। ওকে, আমি স্ক্রিনে রেকর্ড করে দেবো। ওই যে তোমাদের গত ক্লাসটা কিন্তু এটা জুমের রেকর্ডিং ছিল না, ওটা স্ক্রিন রেকর্ড ছিল আর কি। স্যার, আমার ফোনে স্ক্রিন রেকর্ড করলে সাউন্ড গুলো আসে না স্যার, শুধু মানে রেকর্ড হয়, সাউন্ডটা মানে সাপোর্ট করে না। ফোনে জুম জি স্যার। কিভাবে ইয়া করা দেওয়া
সেটিং করে দেওয়া ওটা মনে সাউন্ড। হয় তোমার সাউন্ড আলাদা সেভ হয়, মানে সেভ হলে আলাদা হয়। আরেকটা হচ্ছে সবচেয়ে ভালো স্ক্রিন রেকর্ড করে ফেলো, স্ক্রিন রেকর্ডিং করার অনেক অ্যাপ পাবে, এগুলো মনে হয় বেটার আর কি। না স্যার, আমি দেখছি স্যার মাস্টার রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার, ফোনে একটা রেকর্ডার আছে, কিন্তু চায়না ফোন তো সেই জন্য মনে হয় সাউন্ডটা কোনোভাবে মানে অফ হয়ে যায়। না না, আমারটা গ্লোবাল ভার্সন, তাও হয় না। এটা হচ্ছে জুমের সিকিউরিটি, আমি মানে সেটা বলি অনুমতি নাই, ছাড়া। আমি বলতেছি অন্যটা, মানে বলতেছি জুম থেকে না, তুমি সরাসরি তোমার মোবাইলের স্ক্রিনটা ক্যাপচার করবে আর কি। জি স্ক্রিন স্যার, আমি সেটাই করি, কিন্তু স্যার স্ক্রিনটাই ক্যাপচার হয় কিন্তু সাউন্ডটা আসে না। স্যার আমি সেটিং এ বলতেছি মনে হয় সমস্যা স্ক্রিন, আছে। বলো। না 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 স্যার, আমারটা তো স্যার গ্লোবাল ভার্সন, তাও হয় না। এটা স্ক্রিন রেকর্ডার গুলা দিয়ে করলেও স্যার, আমরা তো ক্লাসটা জুমে করতেছি, তো স্যার জুমের সিকিউরিটির জন্য স্ক্রিনের রেকর্ডটা মানে হয় না আর কি। এই ভিডিওটা রেকর্ড হয় কিন্তু অডিওটা হয় না স্যার। তাই নাকি? কিন্তু অন্য কিছুতে হয়, যেমন আমার স্ক্রিনে যদি স্যার আমি একটা এমনি গান চালাই দিয়ে স্ক্রিন রেকর্ড করি, ওইখানে জি কিন্তু স্যার, মানে তখন আবার সাউন্ড হয়। হয়। হ্যাঁ, ওইটা স্যার জুমের সিকিউরিটি, যে আপনার অনুমতি ছাড়া মানে আপনার সাউন্ড ওই স্ক্রিন থেকে রেকর্ড করা যায় না আর কি। যেমন স্যার আমরা যেগুলো স্যার ব্যাংকের অ্যাপ ইউজ করি, ওগুলাতে দেখা যাচ্ছে স্যার স্ক্রিনশট নেওয়া যায় না। হুম হুম আহ, হুম। যেমন স্যার ওইরকম আর কি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পরে আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা পড়াশোনায় দেখবে আসি এখন। টেনশনে ফালাই দিলা, পরে দেখা যাবে আমার এটাই অডিও হয়তো সেভ হচ্ছে না, একটা ঝামেলা পড়ে যাবে। স্যার আপনি করলে হবে হয়তো, আমরা আপনারটা হবে স্যার, আপনি হোস্ট, যে আপনি অনুমতি দিলে আবার আমাদেরও হবে, মানে আচ্ছা আপনি আচ্ছা। ওইখানে অনুমতি দিলেন। দরকার নাই স্যার, ঠিক আছে আমরা। আচ্ছা, দেখবো না পরবর্তীতে তো। আহ, দেখো বানাক স্পেসের এই যে ডেফিনেশনটা পড়লাম আমরা, বেশ অনেকগুলো ওয়ার্ড বা অনেকগুলো ব্যাপার সামনে আসছে। একটা হচ্ছে নর্ম, লিনিয়ার স্পেস, কমপ্লিট, আবার ম্যাট্রিক স্পেস, এই আবার কশি সিকোয়েন্স আবার কনভার্জেন্ট, কতগুলো বিষয় মিলে কিন্তু বানাক স্পেস বেরিয়েছে। মনে হচ্ছে অনেক জটিল কিছু, আসলে জটিল না। তো গত ক্লাসে বলছিলাম ম্যাট্রিক স্পেসের কথা, যে ম্যাট্রিক স্পেস ডিফাইন করা সবচেয়ে ইজি। হ্যাঁ, কারণ ম্যাট্রিক স্পেস ডিফাইন করতে হলে একটা সেটের মধ্যে ম্যাট্রিক ডিফাইন করতে পারলেই হলো, এক্সট্রা আর কোনো লাগে না। কিন্তু তুমি যদি একটা সেটের মধ্যে নর্ম ডিফাইন করতে যাও, নর্ম ডিফাইন করার জন্য ওই সেটে কিন্তু আরো অন্য স্ট্রাকচার লাগে, যেটাকে আমরা অ্যালজেব্রিক স্ট্রাকচার বলি বা ভেক্টর স্পেসের স্ট্রাকচার। কারণটা হচ্ছে ওই যে নর্মের যে প্রপার্টি গুলো আছে, তোমরা দেখছো কিনা দেখতে পাচ্ছিলাম নর্মের কি কি প্রপার্টি আছে, যে নর্ম হবে নন নেগেটিভ। তারপরে যদি আমরা কোনো একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করার পরে তারপরে তার নর্ম নেই, তাহলে ভেক্টরটা আগে যা ছিল, যে নর্ম ছিল সেই নর্মের সাথে ওই স্কেলারের অ্যাবসলিউট ভ্যালু টাইমস ওইটা গুণ হয়ে যায়, এরকম একটা দেখছো না? তারপরে হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, মানে দুইটা ভেক্টরে যদি আমি অ্যাডিশন নেই, তারপরে নতুন ভেক্টর বানাইলাম, এটার নর্ম নিলাম, তো এই নর্ম নতুন অ্যাডিশন করার পরে যে নতুন ভেক্টরটা আসলো, এটার নর্ম কি হবে, যে ওই দুইটা ভেক্টরের আলাদা আলাদা নর্মের যোগফলের তুলনায় কি হবে, বড় না ছোট, কোনটা? ওটা ট্রায়াঙ্গেলের ইকুয়ালিটি কি বলে, ত্রিভুজের দুই বাহু যোগ করলে কি হবে, তৃতীয় বাহু থেকে বড় হবে না, মানে ওই ট্রায়াঙ্গেলের ইকুয়ালিটি যেটা। জি স্যার, অবশ্যই তৃতীয় বাহু থেকে বড় হবে। তাহলে এখানে একটা নর্মের সেন্সে কি হচ্ছে, আমি দুইটা ভেক্টর অ্যাড করে নতুন ভেক্টর বানালাম, তারপর নতুন ভেক্টরটার নর্ম নিলাম, তাহলে এটার নর্ম হবে ওই আগে যে দুইটা ভেক্টর আমি নিয়েছি তাদের আলাদা আলাদা নর্মের যোগফলের তুলনায় বড় অথবা ইকুয়ালও হয়ে যেতে পারে। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইকুয়ালিটি। এই যে এখান থেকেই দুইটা বিষয়। ত্রিভুজের ক্ষেত্রে তো স্যার তৃতীয় বাহু সমান হতে পারবে না স্যার, দুই বাহু যোগফল। না, ওটা আছে, মানে তোমার আহ, মানে তিনটা পয়েন্ট যদি একই লাইনে থাকে তখন কি হয়, ওইটা একটা ত্রিভুজটা একটা লাইনে কনভার্ট হয়ে যায় না, তখন জি তোমার ওই স্যার। ইনইকুয়ালিটি, সরি ইকুয়াল সাইনটা কাজ করবে আর কি। মানে ত্রিভুজটা তখন গায়েব হয়ে গেল, এটা একদম জিরোতে একটা লাইনে কনভার্ট হয়ে গেল আর কি, তখন ইকুয়ালটা কাজ করবে। কেন তো মানে ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি মানে মেন তো হচ্ছে তিনটা পয়েন্টের ডিস্টেন্স নিয়ে কারবার, তাই না? এখন জি স্যার। তিনটা পয়েন্ট কিছু ক্ষেত্রে তো ট্রায়াঙ্গেল নাও হতে পারে, যদি একই লাইনে থাকে তাহলে তো ট্রায়াঙ্গেল হবে না। জি স্যার। তো আহ, যেটা বলতেছিলাম, এই যে নর্মের ডেফিনেশনে বলা আছে যে একটা ভেক্টর আছে এক্স, তাকে আমি আলফা দিয়ে একটা স্কেলার দিয়ে গুণ করলাম, তারপর নর্ম হিসাব করলাম, তো কি হবে, যে এটা ইকুয়াল হবে আগে যে ভেক্টর এক্স আছে তার নর্ম ইনটু
আলফার অ্যাবসলিউট ভ্যালু। এই যে দেখো এইখানে কিন্তু তোমার ছিল যে আলফা গুণ করার বিষয়টা, এটাই কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশন, তাই না? এখন আবার দুইটা ভেক্টর যোগ করে তারপর নর্ম ডিফাইন করতেছি থার্ড প্রপার্টিতে গিয়ে। তো এখানে দুইটা ভেক্টরের অ্যাডিশন আমাকে ডিফাইন করতে হচ্ছে। এই ভেক্টর অ্যাডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন এগুলা কোথা থেকে আসছে? এগুলো আসবে তোমার ভেক্টর স্পেসের স্ট্রাকচার থেকে, ঠিক আছে? এই কারণে যে কোনো সেটের উপরে নর্ম ডিফাইন করা যায় না। নর্ম ডিফাইন করতে হলে ওই দুইটা অপারেশন স্যাটিসফাই করা লাগবে, মানে অ্যাডিশন করলে ক্লোজড আন্ডার অ্যাডিশন আর হচ্ছে ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, যেটা ভেক্টর স্পেসের মধ্যে থাকে। তার মানে নর্ম ডিফাইন করতে হলে তোমার ভেক্টর স্পেস লাগবে আর কি, কিন্তু ম্যাট্রিক ডিফাইন করতে হলে সেট হলেই হয়। এই ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝতে পারছো যে তুমি যে কোনো সেটে ম্যাট্রিক ডিফাইন করতে, ম্যাট্রিক ডিফাইন করার অ্যাটেম্প নিতে পারবা, কিন্তু যে কোনো সেটে তুমি নর্ম ডিফাইন করার অ্যাটেম্প নিতে পারবা না। বুঝছো আমার কথা কি? বুঝছো এই এই দুইটা যে পার্থক্য বললাম ম্যাট্রিক আর নর্মের মধ্যে? জি স্যার। এখন আমরা যে ওই যে নর্মের কথা বলছিলাম গত ক্লাসে, বলছিলাম যে নর্ম দিয়ে আবার ম্যাট্রিকের সাথে রিলেশন করা যায়। তো একটা নর্ম স্পেস বাই ডিফল্ট ম্যাট্রিক স্পেস হবে। তো এখন এখানে যেটা ডেফিনেশনে বললো যে কমপ্লিট অ্যাজ এ ম্যাট্রিক স্পেস, হ্যাঁ, তো এই কথাটার মিনিং কিন্তু শেষ লাইনে আবার ওরা বুঝাই দিল যে এভরি কশি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট ইজ কল্ড দ্য বানাক স্পেস। তো গত ক্লাসে তোমাদেরকে ওই যে কমপ্লিটনেসের কথা আলোচনা করেছিলাম, ক্লিয়ার কাট আইডিয়া লাগবে। তো ভাষা আইডিয়া নিয়ে কিন্তু ফাংশন অ্যানালাইসিস করতে বসো না, মাথা মাথা গরম হয়ে যাবে, পরে মনে করবা যে আসলে কি করতে বসছি আর কি। হ্যাঁ, তো প্রবলেমে পড়ে যাবে আর কি। তো এই কনসেপ্ট গুলো ঝালাই করেই তোমাকে পড়তে হবে আর কি। স্যার আমরা এত পড়াশোনা কবে করবো স্যার? না ফোরানের না, এগুলো তো নতুন জিনিস না, এগুলো তো তোমরা অলরেডি পড়ছো। না স্যার, ফোরানের পড়াটাও এখনো বাকি, পড়ার সাথে অ্যাড হয়ে যাচ্ছে প্রতিদিন। এখন স্যার টপোলজি, পিই, ফাংশনাল অ্যানালাইসিস সবগুলা পড়তে হচ্ছে, একসাথেই পড়তে হবে আমাদেরকে। আচ্ছা, না এখন ইয়ার সিস্টেমে কিন্তু আমরা এভাবে পড়ছি, এবার তোমরা এই যে এখন সেমিস্টারে আলাদা আলাদা ভাগ করে পড়তেছো। আমরা কিন্তু এক বছরেই তোমার 9টা 8টা 10টা কোর্স পড়ছি আর কি। তো এটা বলি স্যার আমাদের তো 15টা হয়ে যাচ্ছে অলমোস্ট স্যার। তো লোড নেওয়া যায় না, ব্যাপারটা এরকম না। এখন হচ্ছে এর মধ্যে থেকে তোমাকে টাইম ম্যানেজ করতে হবে আর কি, বুঝতে পারছো? স্যার বানাক কি কারো নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্চ দিবা, বহুত বড় ম্যাথমেটিশিয়ান, ওনার নামই স্পেস বানাক। এগুলো ম্যাথমেটিশিয়ানের নাম, হিলবার্ট, এদের নাম তো শুনছো আর কি। তো এখন যেটা বলতেছিলাম, কমপ্লিটনেস দিয়ে বলতেছিলাম যে রিয়েল নাম্বারের সেট কিন্তু কমপ্লিট, মনে আছে? কিন্তু মূলদ সংখ্যার সেট মানে রেশনাল নাম্বারের সেট যে কিউ, সেটা কিন্তু কমপ্লিট না। এটার একটা অঙ্ক তোমরা হয়তো রিয়েল অ্যানালাইসিসে করেছো, ঠিক আছে? বুঝতে পারছো? যেমন খুব সিম্পলি যদি উদাহরণ দেই যে কেন কিউ কমপ্লিট না। মনে করো আমি একটা সিকোয়েন্স দিলাম, সিকোয়েন্সের প্রথম পদটা হলো 1, পরের পদটা হলো 1.4, পরের পদটা হলো 1.414, আরেকটা পর হলো 1.4142। তো বুঝতে পারতেছো আসলে আমি সংখ্যাটা কিভাবে নিচ্ছি? ধরতে পারছো কিভাবে নিয়েছি সংখ্যাটা? এনিওয়ান? স্যার আরেকবার না স্যার। আরেকবার স্যার। মানে একটা সিকোয়েন্স দিলাম, যেমন 1, এটা তো একটা মূলদ সংখ্যা না? জি স্যার। তো সিকোয়েন্সের দ্বিতীয় পদটা মনে করো 1.4, তৃতীয় পদটা হচ্ছে 1.414, চতুর্থ পদটা হচ্ছে 1.4142। তো আসলে আমি পদটা কিভাবে নিচ্ছি কি ধরতে পারতেছো বা আন্দাজ করতে পারতেছো? ইনক্রিজিং, আস্তে আস্তে বাড়তেছে। সেটা তো বাড়তেছে, কিন্তু পরে বাড়তেছে। এটা হচ্ছে এটা হচ্ছে রুট 2 এর যেই মানটা দশমিক আকারে দেখেছো, আমি আসলে ওটাই একটা একটা করে ডিজিট বাড়াচ্ছি না। জি স্যার। প্রথমে ও আচ্ছা আচ্ছা। 1, তারপর 1.4, 1.41, 1.4142, এভাবে আমি জাস্ট একটা করে ডিজিট বাড়াই দিছি যে রুট 2 এর যে ভিতরে ডিজিট গুলো আছে। তো খেয়াল করো, আমি যদি এইভাবে একটা একটা করে আগাই, প্রত্যেকটা সিকোয়েন্সের মানে সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার কি মূলদ সংখ্যা না? যেহেতু এগুলো সসীম দশমিক, নাকি 1 বলো 1.4 বলো
বা 1.4142 বলে, এগুলো সব জি মূলদ স্যার। সংখ্যা না? জি স্যার, সসীম দশমিক সহ অবশ্যই মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, ঠিক আছে। এটা কিন্তু ফাংশন আকারে ডিফাইন করা যায়, ওই সিলিং ফাংশন দিয়ে তুমি চাইলে এগুলো জেনারেট করে দেখাইতে পারবা। মানে পরীক্ষা হলে লেখার জন্য কিন্তু ওইভাবে সিলিং ফাংশন দিয়ে তোমাকে দেখাইতে হবে। সিলিং ফাংশন, ফ্লোর ফাংশন আইডিয়া আছে আশা করি সবার, এগুলো তোমার বেসিক ম্যাথমেটিক্সে পড়েছো। তো এখন খেয়াল করো, আমি যদি এইভাবে অ্যাপ্রোচ করি, আমার এই সিকোয়েন্সটার লিমিট পয়েন্ট কত? আমি যেভাবে আগাচ্ছি কোন সংখ্যার দিকে আসলে আমি যাচ্ছি বলো, অ্যান্সার এনিওয়ান? জি স্যার, আর একবার। মানে আমি এই যে সিকোয়েন্সটার বিভিন্ন পদ যে নিচ্ছি, আস্তে আস্তে আমি আমার সিকোয়েন্সের লিমিট পয়েন্ট কোন দিকে, বুঝো না কথা? সিকোয়েন্সের স্যার √2 এর দিকে। জি আচ্ছা, তো √2 এর দিকে যে যাচ্ছি, দেখো আমাদের সিকোয়েন্সটা কি সব মেম্বার কি মূলদ সংখ্যা ছিল, কিউ এর মধ্যে থেকে ছিল, তাই না? জি স্যার। কিন্তু তার লিমিট পয়েন্ট কিন্তু মূলদ না। স্যার √2 অমূলক। স্যার। কি ক্লিয়ার? বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছো? জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার তো স্যার। এখন ব্যাপার হচ্ছে, আমি কিন্তু সিকোয়েন্স নিছি কিউ থেকে, কিন্তু সিকোয়েন্সের লিমিট পয়েন্ট কিন্তু কিউ এর মধ্যে পাচ্ছি না। হ্যাঁ, তো এটাই যে তার মানে কিউ হচ্ছে ইনকমপ্লিট। মানে সিকোয়েন্স নেওয়া যায়, মানে কনভার্জিং সিকোয়েন্স, যেটাকে কশি সিকোয়েন্স বলতেছি আমরা, কশি সিকোয়েন্স নিচ্ছি। এটা কশি সিকোয়েন্স কেন? কারণ পরপর দুইটা টার্মের তুমি যদি যোগফল, সরি পার্থক্য বের করো, দেখবা যে টেন্স টু জিরো, বা তুমি যদি একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ঠিক করো যে 0.00007, এই ডিস্টেন্সের মধ্যে থেকে দেখবা তুমি একটা পরে গিয়ে সবাই ছোট হয়ে আসবে। কিন্তু তুমি এই যে আমি একটা সংখ্যা বললাম, এটা একটা ধরা সংখ্যা, তুমি চাইলে আরো ছোট নিতে পারো। এই জন্য কিন্তু আমরা ওই যে লেখার সময় এপসাইলন লিখি, যে একটা এপসাইলন যে কোনো একটা ছোট সংখ্যা, বাট ধরার মতো একটা সংখ্যা, সেটা থেকে কিন্তু আস্তে আস্তে পরবর্তী দুইটা টার্মের ডিফারেন্স কিন্তু কমতে থাকে। এই যে ডিফারেন্স কথাটা বললাম, এই ডিফারেন্স কথাটাই কিন্তু হচ্ছে তোমার ওই যে ম্যাট্রিক্স এর সাথে মিল করে। আমরা যখন ম্যাট্রিক মানে তো দূরত্ব বের করি না, যে একটা ভেক্টর থেকে বা সেটের একটা মেম্বার থেকে আরেকটা মেম্বারের কতটুকু দূরে আছে, সেটাই তো আমরা ম্যাট্রিক দিয়ে হিসাব করি অ্যাকচুয়ালি, তাই না? তো এই জন্য এই ম্যাট্রিকটা কিন্তু লাগে, যে কশি সিকোয়েন্স কনভার্জেন্ট হবে। কশি সিকোয়েন্স কাকে বলে? যে যদি এরকম হয় কোন একটা সিকোয়েন্সের একটা নির্দিষ্ট টার্মের পরের টার্ম যদি দুইটা র্যান্ডম টার্ম আমি নেই, তাদের ডিসটেন্স আমি একটা প্রিডিফাইন এপসাইলন থেকেও আমি ছোট দেখাইতে পারবো। এটা হচ্ছে কসি সিকোয়েন্স। মানে সহজ কথায় এই ডিসটেন্সটা দুইটা পর পর বলো বা আস্তে আস্তে পাশাপাশি টার্মগুলোর ডিফারেন্স কমে যাবে, কশি সিকোয়েন্স। হ্যাঁ, তো কশি সিকোয়েন্স হলেই যে কনভার্জেন্ট হবে ব্যাপারটা এরকম না। যেমন এই যে মূলদ সংখ্যার থেকে আমরা যে একটু আগে একটা সিকোয়েন্স নিলাম, এটা কিন্তু কশি সিকোয়েন্স ছিল, কিন্তু কনভার্জেন্ট না। কোন সেন্সে বলতেছি? যদি আমি আলোচনা আমার কিউ এর মধ্যেই রাখি তাহলে কিন্তু কনভার্জেন্ট না, কিন্তু আমার আলোচনা যদি আমি রিয়েল নাম্বারের মধ্যে নেই তাহলে কিন্তু আবার কনভার্জেন্ট, কারণ √2 তো বাস্তব সংখ্যার মধ্যে আছে, আর আগে যাদের নিয়েছে সেগুলো তো বাস্তব ছিল, তাই না? বুঝতে পারছো? এখানে কিন্তু তুমি কোন সেট নিয়ে তোমার ডিসকাশন চালাইতেছো এটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি আমি বলি আমার আলোচনা কিউ এর মধ্যে সীমাবদ্ধ, তাহলে কিন্তু এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হচ্ছিল না। হ্যাঁ, আমি যদি আলোচনা রিয়েল নাম্বারের মধ্যে নিই তাহলে এটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় কোথায়? √2 তে। কিন্তু √2 তো কিউ এর মধ্যে নাই, তো লিমিট পয়েন্ট সিকোয়েন্স নেওয়া যায় কিন্তু লিমিট পয়েন্ট তার মধ্যে পাওয়া যায় না, এরকম টাইপের সেট হচ্ছে ইনকমপ্লিট। হ্যাঁ, তো কিন্তু রিয়েল নাম্বার কিন্তু অলওয়েজ কমপ্লিট। যে কোনো সিকোয়েন্স নাও, যদি সেটা কনভার্জেন্ট হয় মানে কশি সিকোয়েন্স হয়, সেই লিমিট পয়েন্ট অবভিয়াসলি তোমার রিয়েল নাম্বার হবেই। বুঝা গেছে কি? তো সেটা রিয়েল নাম্বার হবেই। তো রিয়েল নাম্বার অলওয়েজ কমপ্লিট হচ্ছে, কিন্তু কিউ কমপ্লিট হচ্ছে না, ইনকমপ্লিট। পার্থক্যটা কি বুঝতে পারছো? মানে কিউ কেন জি স্যার। ইনকমপ্লিট, ইনকমপ্লিট কেন হচ্ছে? তুমি এরকম আরো উদাহরণ দেখাতে পারবা যে ওইটা কেন ইনকমপ্লিট বা ইনকমপ্লিট, এরকম তুমি দেখাতে পারবা। ঠিক আছে, তো এই জিনিসটা ক্লিয়ার তো, যে আসলে কমপ্লিটনেস ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে সবাই যারা শুনতেছো মানে ক্লাসে? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো ওই কমপ্লিটনেস জিগেল ওই হাবিজাবি এটা করবা না, যে আসলে আমি একটা কশি সিকোয়েন্স নিলাম, তার লিমিট পয়েন্ট যদি ওই সেটের মধ্যেই বিলং করে, এভরি কশি সিকোয়েন্স হইতে হবে। আমি 10টা সিকোয়েন্স নিলাম, তার লিমিট পাইলাম, 11 নম্বর একটা নিলাম, তার সিকোয়েন্স পাইলাম না, এটা তাইলেও ইনকমপ্লিট। মানে ইচ অ্যান্ড এভরি কশি সিকোয়েন্সের লিমিট যদি ওই সেটের মধ্যেই পাওয়া যায় তখন ওই সেটটা হচ্ছে কমপ্লিট।
যদি কোনো একটা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট এরকম তার ভিতরে না পাওয়া যায় তাহলে সেটা ইনকমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট না। ঠিক আছে? জি স্যার। তো এই যে বানাক স্পেস হইতে হইলে কমপ্লিট হইতে হবে। তো প্রথমে নর্ম লিনিয়ার স্পেস হইতে হবে, কমপ্লিট হইতে হবে। কমপ্লিটনেস ডিফাইন করার জন্য ম্যাট্রিক দরকার, ম্যাট্রিক নর্ম থেকে নিয়ে আসতে পারবা। বহুত হাবি যে মানে একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। তো এই জিনিসগুলো যদি তুমি ওই ব্রাঞ্চিং মানে একটার সাথে আরেকটা সংযোগ করে বুঝতে না পারো তাহলে কিন্তু আবার মনে হবে বিশাল কঠিন কিছু। আসলে কঠিন কিছু না। একটা নর্ম লিনিয়ার স্পেস আছে, নর্ম লিনিয়ার স্পেস মানে একটা ভেক্টর স্পেস নর্ম আছে, নর্ম থেকে ম্যাট্রিক আছে, ম্যাট্রিক দিয়ে আমি কশি সিকোয়েন্সের কনভার্জেন্ট হিসাব করার প্রসিডিউর পাবো। যদি কনভার্জেন্ট দেখাইতে পারি ইচ এন্ড এভরি কশি সিকোয়েন্স, তখন সেই নর্ম স্পেসকে আমি বলবো বানাক স্পেস। ঠিক আছে? তো বানাক স্পেসের কিছু উদাহরণ আমরা দেখি। এখানে জাম্প করার আগেও কিছু ইনইকুয়ালিটি আছে, এই প্রমাণগুলো কিন্তু গতবার আমি ভিডিও দিয়েছিলাম এক দুইটা, এগুলো একটু প্র্যাকটিস জন্য দেখতে হবে, জানার জন্য দেখতে হবে আর কি, এগুলো একটু পড়বা। আজকে ক্লাসের টাইম বাড়াই নিছি, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। তো এই যে এখান থেকে দেখো এক্সাম্পল 2টা কি বললো। আচ্ছা, এক্সাম্পল 1টা আমরা মিস করে আসছি, ওটা একদম বেসিক এক্সাম্পল ছিল। একটু সরাসরি বই থেকে দেখে নিই। আচ্ছা, এটা 19 নাম্বার পেজে আছে। জুম আউট করে দিচ্ছি কাজের সুবিধার্থে। এইবার আসছে। এই যে একদম এক্সাম্পল 1 যেটা আছে আর কি, তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সাম্পল 1টা, যে এই যে রিয়েল নাম্বারের সেট আর, এটা একটা লিনিয়ার স্পেস। আবার আমরা যে কমপ্লেক্স নাম্বারের সেট সি, এটা একটা লিনিয়ার স্পেস, এবং সেটা নর্ম লিনিয়ার স্পেস হবে যদি আমরা এইভাবে নর্ম ডিফাইন করি। এটা একটা একদম ইউজুয়াল নর্ম যেটাকে বলে আর কি, যে একদম প্রিলিমিনারি নর্ম, যে আমরা কোনো একটা নাম্বারের নর্ম বলতে বুঝাবো নাম্বারটাই ভেক্টর, সেই ভেক্টরের নর্ম মানে হচ্ছে সেই নাম্বারটার অ্যাবসলিউট ভ্যালু, যদি সেটা রিয়েল নাম্বারও হয় তাও অ্যাবসলিউট ভ্যালু, আর যদি কমপ্লেক্স নাম্বার হয় তার হচ্ছে তোমার ওই অ্যাবসলিউট, এই যে এটা আর কি দূরত্বটা মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে কমপ্লেক্স নাম্বারটা। তো এখানে যে নর্মাল প্রপার্টি গুলো আছে দেওয়া আছে, ওরা প্রমাণ করে দেখিয়েছে, ওগুলো আমাদের হেডেক না, আমি জাস্ট উদাহরণটা দেখাইলাম যে একদম বেসিক এক্সাম্পল, খুব সিম্পল যদি বলো যে একদম বাচ্চাদের এক্সাম্পল, যে রিয়েল নাম্বারের সেট আর এবং সি এরা তোমার বানাক স্পেস হয় এই নর্মের আন্ডারে। এখন কোয়েশ্চেনের মধ্যে এখানে কিছু আছে, এই একই এক্সাম্পল কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে যদি আমি নর্ম চেঞ্জ করে দিই। তোমরা জানো যে একই স্পেসের মধ্যে একাধিক নর্ম ডিফাইন করা যায়। নর্ম এখন ওই যে নর্মের যে এই যে এখানে 3টা বা 4টা ডেফিনেশন আছে, মানে প্রপার্টি আছে, এই 4টা বা 3টা প্রপার্টি স্যাটিসফাই করলেই আমরা নর্মের স্বীকৃতি দিতে পারবো। তো এই 4টাকে স্যাটিসফাই করার মতো অনেক ভাবে নর্ম ডিফাইন করা যায়। তো এখানে আমি যেই নর্ম দিয়েছি, মানে বইতে যেটা দেওয়া আছে, এই নর্মটা যদি আমরা চেঞ্জও করি তাহলে অন্যভাবে অঙ্ক করা যাবে এবং সেটা কিন্তু অঙ্ক চেঞ্জ হয়ে যাবে আর কি। তো প্রমাণটা আমি এখানে ডিসকাস করতেছি না, খুবই এলিমেন্টারি প্রমাণ, তোমরা জাস্ট একটু চোখ বুলাইলে হবে, তো সিরিয়াসলি দেখার দরকার নাই আমাদের। এই যে এখান থেকে এক্সাম্পল 2, যে লিনিয়ার স্পেস Rn এবং Cn, Rn এবং Cn সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। Rn হচ্ছে গিয়ে n টিউপলস, মানে n কম্পোনেন্ট বিশিষ্ট একটা ভেক্টর,
আহ, যার মধ্যে n সংখ্যক ই থাকে। যেমন এখানে যদি আমি একটা Rn থেকে একটা x ভেক্টর নেই, তাহলে x এর n সংখ্যক কম্পোনেন্ট থাকবে, x1 x2 এভাবে করতে করতে n নাম্বার। এখন Cn এর মধ্যে n ট্রিপলস কিভাবে হিসাব হয়, তখন এই যে x1 x2 এইভাবে করতে করতে xn, এগুলো সবগুলো এক একটা কমপ্লেক্স নাম্বার হবে। তার মানে এখানে তখন ভেঙে বললে আবার প্রত্যেকটা দুইটা করে পার 2n সংখ্যক জিনিস চলে আসে, মানে সাব কম্পোনেন্ট চলে আসে। মেইন কম্পোনেন্ট n সংখ্যক কমপ্লেক্স নাম্বারের জন্য, সাব কম্পোনেন্ট হিসেবে 2n আসবে। তো এইখানে আমরা একটা ধরন নর্ম ডিফাইন করলাম Rn থেকে Cn থেকে। এটাকে ইউক্লিডিয়ান নর্ম বলে। ওই যে পাওয়ার এখানে হাফ দেওয়া, মানে 2 দেওয়া আছে। যেমন আমি প্রত্যেকটা কম্পোনেন্টের স্কোয়ার নিলাম, স্কোয়ার নিয়ে যোগ করলাম, যোগ করার পরে সম্মিলিত যোগফলটাকে আবার স্কোয়ার রুট করলাম, যে রেজাল্ট আসলো সেটাকে বললাম ওই ভেক্টরের নর্ম আর কি। এটা ইউক্লিডিয়ান নর্ম, এটার সাথে তোমাদের পরিচয় আছে, সবাই চিনো এটাকে। যেভাবে আমরা দূরত্ব মাপি জ্যামিতিতে, ছোট ক্লাস থেকে তোমরা এটার সাথে পরিচিত আছো আর কি। এটার সাথে কিন্তু পিথাগোরাসের উপপাদ্যেরও রিলেশন, কানেকশন আছে, বুঝতে পারছো? এই যে এই নর্মটা এখন কোয়েশ্চেন করতে পারো যে স্যার যখন স্কোয়ারই নিচ্ছি তাহলে আবার অ্যাবসলিউট ভ্যালু দেওয়ার দরকারটা কি? তো অ্যাবসলিউট ভ্যালু দেওয়ার দরকারটা হচ্ছে যখন আমি Cn থেকে ডিসকাশনটা করব, কারণ এখানে Cn হলে তখন এই জিনিসটা হবে কমপ্লেক্স নাম্বার, তার মডুলাস নিতে হবে। মডুলাস নিয়ে তারপর সেটাকে আমি তখন সেটা এই সাইনটা তখন মডুলাস হিসেবে কাজ করবে। আর রিয়েল নাম্বার হলে তখন অ্যাকচুয়ালি এই অ্যাবসলিউট ভ্যালু সাইনটা তার প্রয়োজন পড়বে না, দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো ওরা প্রমাণটা দেখিয়েছে যে এইভাবে যে নর্ম আমরা ডিফাইন করলাম, এটা আসলেই নর্মের প্রপার্টি স্যাটিসফাই করে। তো এই নর্ম প্রমাণ করার বিষয়টা পরীক্ষা অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে না। আমি পার্সোনালি অনেক সময় দিতে চাই না, কারণ এই নর্ম এর বিস্তারিত তোমরা পড়ে আসছো পিছনের কোর্সে, এগুলো আবার রিপিট করার কোনো মানে নাই, এগুলো তোমাকে আবার প্রমাণ করে দেখাতে মানে নাই। তো হয়তো প্রমাণ করার ক্ষেত্রে আমি সরাসরি বলবো যে Rn একটা নর্ম স্পেস, আমি বলেই দিলাম এটা নর্ম স্পেস। এখন তোমার কাজ একটাই, এটাকে কমপ্লিট প্রমাণ করে বানাক প্রমাণ করা আর কি। তখন তুমি হচ্ছে একদম শেষমেশ এটাকে ওই যে কশি সিকোয়েন্স নিয়ে সেটাকে তুমি দেখাবে যে এটা কনভার্জ করতেছে। এই কশি সিকোয়েন্সের একটা লিমিট আছে এবং লিমিটটা ওই সেটের মধ্যে বিলং করে। এটা তোমরা ওই রিডিং পড়লে পাবে, অঙ্কটা আমি ডিটেলস আলোচনা এখানে করতেছি না। তো ইম্পর্টেন্ট কিছু পরিচিতি আমাদের দরকার আছে। এখানে নতুন আমাদের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল 3-তে এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া লাগবে, কারণ এর আগে 1-2-তে যা দেখাইছি ওগুলো একদম হাতে খড়ি টাইপের উদাহরণ ছিল আর কি, বা ই ছিল। আমাদের আসল পড়াশোনা পরবর্তী এক্সাম্পল হিসেবে এক্সাম্পল 3 থেকে শুরু হচ্ছে। তো শুরু কিভাবে, যে এখানে একটা সিম্বল আছে, এটা এল পি এন, তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনে, হয়তো ছোট, হয়তো বোঝা যাচ্ছে না। এল পি এন স্পেস, এগুলো আবার কয়েকটা ভার্সন আছে। এখানে যে পিটা আছে, এই পি হচ্ছে রিয়েল নাম্বার আর কি, হ্যাঁ। আর এনটা একটা ইন্টিজার নাম্বার। এই পি এর মান তোমার 1 অথবা 1-এর বড় যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। আর এন তো হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার আর কি। তো খেয়াল করে দেখো, এখানে আমরা ওই যে আগে যে ইউক্লিডিয়ান নর্ম ডিফাইন করছিলাম, ঠিক সিমিলারলি এখানে আরেকটা নর্ম আমরা ডিফাইন করলাম। এটাকে বলা হচ্ছে পি নর্ম। পি নর্ম বা অনেকে টু নর্মও বলে, দেখবা তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা সামসে যে বইটাকে বলা হচ্ছে টু নর্ম বা পি নর্ম, কারণ এখানে পি রিলেট করা হয়। এখানে এই ইউক্লিডিয়ান নর্মে আমরা কি করছিলাম, প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাবসলিউট ভ্যালু অথবা মডুলাস নিয়ে সেটাকে স্কোয়ার করে যোগ করতেছিলাম, তারপরে রুট করতেছিলাম। তাহলে স্কোয়ার করে রুট, ব্যাপারটা এরকম, স্কোয়ার করে যোগ করে রুট, ব্যাপারটা এরকম ছিল। আর এখানে হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের এই যে অ্যাবসলিউট ভ্যালু বা মডুলাসের পাওয়ার পি নেওয়া হচ্ছে, পাওয়ার পি করে তারপরে সবার পাওয়ার পি করার পরে যোগ করার পরে সম্মিলিত যোগফলটা এরকম পি এথ রুট, মানে পি তম রুট নিয়ে আমি একটা রেজাল্ট পাচ্ছি। সেটাকে আমি বলতেছি যে পি নর্ম। এই যে এখানে নর্ম সাইনের সাথে আমি ছোট করে একটা বইয়ে দেখো পি লেখা আছে এখানে। তো এটা হচ্ছে পি নর্ম আর কি। পি নর্মের ডেফিনেশন এটাও কিন্তু ছোট ক্লাস, মানে লিনিয়ার অলজেব্রায় পড়াইছি সম্ভবত, আমি পড়াইছি, আমার মনে আছে, তোমাদের মনে আছে কিনা। তো এই পি নর্মটা
আবার একটু খেয়াল করিও বই থেকে দেখার সময়। তো আমরা যদি এই নর্মের সাপেক্ষে আহ, এই যে আমরা এন টিউপলস নিচ্ছিলাম আর এন অথবা সি এন, যদি এই নর্মের সাপেক্ষে আমরা নিই, ইপ হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্লাসগুলো সকালে দেওয়া যায় না? সবগুলো সবগুলো ক্লাস সকালে নিলে ভালো হয় না স্যাররা? এটা আছে বই তুমি কম বুঝছস, মানে আসলে এমনি। স্যার আসসালামু আলাইকুম। সকালে কি হয়েছে? সকালে সুবিধা ক্লাস করতে? সকালে কি ক্লাস? আর মিউট হয়ে গেছে, স্যার। হ্যাঁ, আনমিউট করেছি। তোমাদের কি সকালে ক্লাস করতে সুবিধা? জি স্যার, মানে ব্যাপারটা হচ্ছে স্যার, আমরা আসলে মানে দেখা গেলো যে যারা ঢাকায় আছে অনেকেই ঢাকায় আছে, স্যার, মানে পুরো 15 জনের মতো হবে, মানে আমি জানি না স্যার কতজন হবে, 10 জনের করতেছি না সব না। তো যারা 2-3 করে আসে তারপর বাসায় এসে পড়াশোনা বা অন্য আমরা তো চাকরিতে আরো কাজ চাই আছে যে আর কি। আমরা যে 10 কিন্তু 15 জন আছি যে স্যার আমরা ক্লাসে মানে কি সরাসরি ক্লাস করি, আমরা ভিডিও করে পরে বাকিদের পাঠাই দিলাম। আপনারা ক্যাম্পাসে মানে স্যার ব্যাপারটা হচ্ছে আমরা স্যার যেহেতু ক্লাস করতেই হবে, আমরা ক্লাস করবো না ছুটার, কিন্তু আমাদের যদি এইভাবে শিফট দেওয়াতে আমাদের বিকেল একটু ব্যস্ততা থাকতেছে, মাঝখানে যে দুপুর টাইমটা 12টা থেকে 2টা পর্যন্ত, ওই দুপুর টাইমটা স্যার আমরা মানে কি করবো, সেই সময় তো কিছু টিউশন করা যায় না, বাসায় হয়তো পড়াশোনা একটু করা যাবে স্যার। এই জন্য স্যার মানে আমরা সবারই মনে হয় এটা দাবি বা চাওয়া আর কি স্যার। বাসায় বসে থাকলে সকালে এলে ঘুম আসে, সমস্যা হলো এটা। এই জন্য সকালে আমি ক্লাস দিইনি আর কি। এখন 2টা থেকে 3টা পর্যন্ত স্যার সমস্যা নাই, 2টা 3টা পর্যন্ত স্যার আমরা ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু স্যার 3টার পরে যে যদি ক্লাস হয় ওই ক্লাসগুলো স্যার একটু যদি না, ওইটা বেশি সকালে আসলে নিয়ে আসতো প্রবলেম। এখন এটা কোনো সিস্টেম করে, যাদের ক্লাস, যেসব টিচারের ক্লাস সেক্ষেত্রে আমরা সমস্যা হচ্ছে, তো ওনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করো আর কি। হ্যাঁ, এটা বেটার। তো হ্যাঁ আজকে স্যার 3টার পরে জিকে স্যারের সাথে ক্লাস আছে, মানে ফার্স্ট ক্লাস আর কি স্যারের। হুম, তো স্যারকে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করে দেখবো আর কি স্যার কি বলে। আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, যেটা ওই যে এলপিএন স্পেস পড়াচ্ছিলাম আর কি, ওখানে আবার ফেরত যাই। দেখো, এলপিএন স্পেসটা কিন্তু অ্যাকচুয়ালি আরএন বা সিএন, কিন্তু এখানে নর্মটা আলাদা। কথা বুঝতে পারছো কি? মানে একটু আগে যে আমরা আরএন এর কথা বলতেছিলাম, ওই আরএন আর এলপিএন স্পেস কিন্তু সেট হিসেবে একই, কিন্তু নর্ম ডিফারেন্ট। এখানে নর্মটা আমি বলতেছি পি নর্ম, পি এর সাপেক্ষে আমি ডিফাইন করে নিচ্ছি প্রত্যেকটা কম্পোনেন্টের, একটা ভেক্টরের প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাবসলিউট ভ্যালু অথবা মডুলাসের পাওয়ার পি করে যোগ করতেছি। সমস্ত যোগফলটা পাওয়ার পরে আমি আবার পি এর রুট বের করতেছি। সেই রেজাল্টটাকে আমি তখন বলতেছি ওই ভেক্টরটার পি নর্ম। তাহলে এইভাবে আরএন বা সিএন যদি আমরা এই নর্ম দ্বারা ডিফাইন করে দেই, ইকুইপড করে দেই, মানে ওই স্পেসের সাথে অ্যাটাচ করে দেই, তখন এই স্পেসটাকে আমরা বলি এলপিএন। হ্যাঁ, তো
তো এলপিএন স্পেস এটা একটা বানাক স্পেস হবে, কারণ ওই যে কমপ্লিটনেস প্রপার্টি স্যাটিসফাই করে। এটা এখানে প্রমাণটা ওরা দেখিয়েছে। প্রমাণটা আমি বলতেছি। আবার একটা মজার বিষয় কি, এই যে শো দ্যাট দ্যাট স্পেস ইজ এ বানাক স্পেস, এই প্রমাণগুলো সব একই ধাঁচের। শেষমেশ ওই শেষের কিছু ক্যালকুলেশনে গিয়ে, কারণ এক এক নর্মে তোমার ওই যে ট্রায়াঙ্গুলার ইনিকুয়ালিটি গিয়েতে প্রবলেম হয়, আর একটা হচ্ছে তোমার কসি সিকোয়েন্সের যে কনভার্জিং লিমিটটা বের করা, এই লিমিটটা বের করতে গিয়ে একটু পার্থক্য হয়। আর সব ক্যালকুলেশন মূল বেসিক একই, কিন্তু তবু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আবার মানে গুলায় ফেলবে একটার সাথে আরেকটা। তো আরেকটা স্পেস তোমাদেরকে যেটা বলি, এটা হচ্ছে দেখো এই যে L2 স্পেস। দেখো এই যে স্যার সাউন্ড আপ ডাউন করতেছে আর কি, কাটা কাটা আসছে, ক্লিয়ার আসতেছে না স্যার আপনি সাউন্ড। আচ্ছা, ওইটা সম্ভবত এখন আবার ওই যে মোবাইল ডাটা শেষ, আমি ইসের ডাটা নিয়ে নিয়েছি আর কি। সরি, ওই যে ভার্সিটির আর কি অফিসের নেট ইউজ করতেছি। স্যার আপনার প্রতিটা কথাই বাড়তেছে আর কি, মানে আমাদের কাছে আসছে ভেঙে 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 আসতেছে, অনেক স্লো স্লো। আচ্ছা, তো করো যে স্ক্রিন রেকর্ডে তো আর সমস্যা হবে না, ওইখানে হয়তো তোমরা আবার পরবর্তীতে দেখে নিতে পারবে আর কি। হ্যাঁ, তো যেটা ওই বলতেছিলাম, L2 স্পেস, দেখো এখানে এল এর নিচে 2 আছে, উপরে আর কোনো সংখ্যা নাই। যেমন এই যে আগে একটা জিনিস ছিল, এল এর নিচে পি ছিল সাবস্ক্রিপ্ট হিসেবে, আর সুপারস্ক্রিপ্ট হিসেবে এন ছিল। তাহলে এখানে এই পিটা দ্বারা বোঝাচ্ছি আমি নর্মের সাথে কোন সংখ্যাটাকে অ্যাটাচ করব, আর এন দ্বারা বোঝাচ্ছি আমি যে ভেক্টরগুলো নিব তার কম্পোনেন্ট কয়টা করে থাকবে। এখন খেয়াল করে দেখো যে সিকোয়েন্সের সাথে ভেক্টরের কিন্তু একটু মিল এবং একটু পার্থক্য দুইটাই আছে। ভেক্টরও কিন্তু ফার্স্ট কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট, থার্ড কম্পোনেন্ট এভাবে করতে করতে কম্পোনেন্ট গুলো আগাচ্ছে। সিকোয়েন্সে কিন্তু ব্যাপারটা একই রকম। পার্থক্য কোথায় হচ্ছে, সিকোয়েন্সের কম্পোনেন্ট গুলো এন্ডিং নাই, কোনো ইনফাইনাইট টার্ম পর্যন্ত চলতেছে, কিন্তু ভেক্টরের টার্ম কিন্তু একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে তোমার সিকোয়েন্স আর ভেক্টরের মধ্যে মেইন কিন্তু পার্থক্য, আর কিন্তু সবই মিল। তো এখন খেয়াল করে দেখো যে আমরা একটা সিকোয়েন্স, সেট অফ অল রিয়েল সিকোয়েন্সেস, মানে এস একটা সিকোয়েন্স, তার কম্পোনেন্ট হলো S1 S2 S3 এভাবে করতে করতে S ইনফিনিটি, এটা একটা সিকোয়েন্স। এরকম যত সিকোয়েন্স আছে উইথ দিস প্রপার্টি, প্রপার্টিটা কি বলে, যে প্রত্যেকটা কম্পোনেন্টের স্কোয়ার করে যোগ করলে যে রেজাল্টটা সেটা বাউন্ডেড হবে। বাউন্ডেড মানে ইনফাইনাইট হতে পারবে না, এক জায়গায় গিয়ে থামবে। বড় হোক সমস্যা নেই, অনেক বড় নাম্বার হোক কোনো প্রবলেম নেই, বাট এটা এটার একটা বাউন্ডেড সীমানা ঠিক করা যাবে। ঠিক আছে? হ্যালো, তো এখন এই যে এখান থেকে যেটা আমরা যেটা নিচ্ছি, নর্ম ডিফাইন করতেছি। নর্ম কিভাবে ডিফাইন করতেছি, যে এই যে এস সিকোয়েন্সের নর্ম, ওই যে আমরা প্রত্যেকটা সিকোয়েন্সের যে প্রত্যেকটা টার্ম আছে তার স্কোয়ার নিচ্ছি। যেহেতু এখানে অ্যাবসলিউট ভ্যালু লাগবে না, কারণ আমরা অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারের মধ্যে আলোচনা করতেছি, এখানে আগেই বলা আছে রিয়েল সিকোয়েন্স, তাই রিয়েল সিকোয়েন্সের প্রত্যেকটা কম্পোনেন্ট রিয়েল নাম্বার হবে। তো রিয়েল নাম্বারের প্রত্যেকটা এই সিকোয়েন্সের প্রত্যেকটা কম্পোনেন্টের স্কোয়ার করার পরে যোগ করতেছি, যোগ করার পর রুট করতেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই ইউক্লিডিয়ান নর্মের মতোই নিলাম। ঠিক আছে? এখন সিকোয়েন্সের টার্ম যেহেতু ইনফিনিটি, তো এটা কিন্তু এই যে এটার সাথে যদি এলপিএন এর সাথে যদি কম্পেয়ার করো, এটা অ্যাকচুয়ালি এল টু ইনফিনিটি। তো ইনফিনিটি জিনিসটা ওই এন এর জায়গায় আমরা লিখি না, জাস্ট লেখা কমে গেল আর কি। এটা হচ্ছে এল টু ইনফিনিটি। তো এখন এইভাবে আমরা একটা সিকোয়েন্সের স্পেস, দেখো আগে ছিল ভেক্টর স্পেসের কম্পোনেন্ট গুলো ভেক্টর, এখানে ভেক্টরটা ইটসেলফ একটা সিকোয়েন্স, মানে স্পেসের মেম্বার গুলো হচ্ছে সিকোয়েন্স, এবং সিকোয়েন্সের প্রত্যেকটা কম্পোনেন্ট তুমি জানো কম্পোনেন্ট একটার পর একটা বাড়তি থাকে, কমে না। তো আমি যদি কিছু সিকোয়েন্স নেই, যে সিকোয়েন্স গুলোর কম্পোনেন্টটা এই প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে সেই সিকোয়েন্স নিয়ে একটা স্পেস গঠন করা যায়। সেই স্পেসের মধ্যে আমি চাইলে এইভাবে একটা নর্ম ডিফাইন করতে পারি ইউক্লিডিয়ান নর্মের মতো। তাহলে এই নর্মের আন্ডারে যেই স্পেসটা হয় সেটা একটা কমপ্লিট স্পেস, এবং সেটাকে আমরা নাম দেই L2 স্পেস। তো এলপিএন স্পেস, L2 স্পেস আশা করি বুঝতে পারছো। স্যার এখানে 1/4 কেন স্যার?
এখানে 1/4 না, এখানে ওই বুঝাতে সমস্যা হচ্ছে 2, এটা হাফ আর কি। হ্যাঁ, 1/2। কারণ এখানে সাধারণত খেয়াল রাখবা, এখানে যত পাওয়ার থাকে ওখানে অ্যাকচুয়ালি ততই তোমার রুট থাকে আর কি। এখানে যদি 3 থাকে ওখানে 3, ওইটা হচ্ছে 3 নর্ম, 4 নর্ম, 5 নর্ম, এইভাবে বিভিন্ন নর্ম ডিফাইন করা যায়। তাই এই প্রমাণটা এখানে করে দেওয়া আছে যে L2 স্পেস কিভাবে তোমার বানাক স্পেস হয়। সেই বানাক স্পেস দেখাইতে হলে তোমার মেইন কাজ একটা, যে প্রথমে যে নর্ম ডিফাইন করছো, নর্ম ডিফাইন করা ঠিক আছে, তা নর্মের 4টা প্রপার্টি তোমাকে দেখায় আসতে হবে। আরেকটা হচ্ছে শেষমেশ তোমাকে দেখাইতে হবে একটা কষি সিকোয়েন্স দিলা, র্যান্ডম। র্যান্ডম নিতে হবে কিন্তু, কারণ র্যান্ডম না দিলে আবার প্রবলেম আছে। কারণ তোমাকে কথাতে বলাই হয়েছে যে ইচ এন্ড এভরি সিকোয়েন্স নিতে হবে। তার মানে এটা প্রমাণ করার জন্য র্যান্ডম যে কোনো একটা সিকোয়েন্স নিয়ে তুমি যদি দেখাইতে পারো এই সিকোয়েন্সটা কনভার্জ করতেছে, তখন সেটা গিয়ে তোমার এটা হচ্ছে আর কি। যে তো এখন এই যে এক্সাম্পল 3 তে দেখালো যে L2 স্পেস হচ্ছে একটা নর্ম স্পেস, ঠিক আছে, যে মানে নর্ম স্পেস। আর তারপরে দেখাইলো যে এটা একটা বানাক স্পেস। তো বানাক স্পেসে দেখাইতে হলে তোমাকে সরি, ওই যে এক্সাম্পল 3 তে মেইনলি দেখাচ্ছে যে এটা একটা ভেক্টর স্পেস আর কি। কারণ এটার মধ্যে আমরা দুইটা সিকোয়েন্সে যোগ করে নতুন সিকোয়েন্স বানাইতে পারি, একটা সিকোয়েন্সের প্রত্যেক টার্মকে স্কেলার দিয়ে গুণ করে নতুন সিকোয়েন্স বানাইতে পারি। তো এক্সাম্পল 3 তে দেখাইছে যে এটা একটা ভেক্টর স্পেস। তো এক্সাম্পল 3 এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা নাই, আমি পার্সোনালি দিতে ইচ্ছুকও না, কিন্তু মেইন প্রবলেম ইজ এক্সাম্পল 4। এখানে দেখাইছে যে এটা বানাক স্পেস হইতে। তো বানাক স্পেস মানেই তোমার মাথায় নিয়ে নিতে হবে দুই জিনিস, যে বানাক স্পেস মানে এটা একটা নর্ম স্পেস, তার মানে এটার মধ্যে নর্ম ডিফাইন করা আছে। তো এই নর্ম ডিফাইন করা যে ওকে, মানে আমাকে যে নর্ম আমি দিয়ে দেওয়া আছে অথবা আমি নিয়ে নিচ্ছি, সেই নর্মটা, নর্মের যাবতীয় প্রপার্টি 4টা বা 3টা প্রপার্টি স্যাটিসফাই করে কিনা সেটা তোমাকে দেখাইতে হবে ফার্স্ট, যে নর্ম ডিফাইন করাটা তোমার ভ্যালিডেট আছে কিনা এইটা। আর শেষ দেখাইতে হবে যে একটা কসি সিকোয়েন্স নিয়ে সেই কসি সিকোয়েন্সটা সেটার মধ্যে তোমার দেখানো যায় কিনা যে লিমিট পয়েন্ট আছে কিনা। যদি আমরা এই প্রমাণটা জাস্ট একটু দেখি, যে আমরা এই যে এস এর নর্ম তার স্কোয়ার যদি খেয়াল করি, তাহলে সেটা তো প্রত্যেকটা কম্পোনেন্টের স্কোয়ার, যেহেতু আমরা রুট করে দিচ্ছি এটা গেটার আর ইকুয়াল পজিটিভ, তার মানে আমি যদি আবার রুট করি তাহলে এটাও নন নেগেটিভ হবে, এখানে গেটার ইকুয়াল আছে আর কি। তাহলে 1 নম্বর প্রপার্টি, নর্মের প্রপার্টি হচ্ছে নন নেগেটিভ, তাহলে নন নেগেটিভ প্রপার্টি এখান থেকে স্যাটিসফাই হয়। এই নন নেগেটিভের সাথে আরেকটা আছে জিরো প্রপার্টি, যদি নর্ম জিরো হয় তাহলে ভেক্টর স্পেসের ভেক্টরটা জিরো হবে, ভাইস ভার্সা যদি ভেক্টর জিরো হয় তার নর্মও জিরো হবে। তাহলে কোনো একটা সিকোয়েন্সের নর্ম যদি জিরো হয়, এটা ইমপ্লাই করে প্রত্যেকটা কম্পোনেন্টের স্কোয়ার জিরো, প্রত্যেকটা কম্পোনেন্টের স্কোয়ার জিরো মানে প্রত্যেকটা কম্পোনেন্ট নিজেই জিরো, এগুলো কিন্তু ভাইস ভার্সা, দুই দিকে তীর চিহ্ন আছে। তার মানে বোঝা যাচ্ছে নর্ম জিরো হলে ভেক্টর জিরো হবে, মানে সিকোয়েন্সটা জিরো সিকোয়েন্স হবে। এখানে কিন্তু একটু লেখায় ভুল আছে, এই জিরোটা কিন্তু হবে না, কারণ এটা চলতেছে আর কি, চলতে থাকবে, কারণ এটা একটা সিকোয়েন্স, এটা তো জিরো সিকোয়েন্স। আবার আমি কোন একটা সিকোয়েন্সকে একটা স্কেলার দিয়ে গুণ করলাম, তার মানে প্রত্যেকটা কম্পোনেন্টকে স্কেলার দিয়ে গুণ করে তারপরে আমি স্কয়ার রুট করেই করলাম, দেখলাম যে ঠিক, তারপর কমন নিয়ে বাইরে বের করলে ওই যে যে আলফাটা আছে তার অ্যাবসলিউট ভ্যালু টাইমস হয় আর কি। তাহলে এখানেও নর্মের থার্ড প্রপার্টিটা প্রমাণিত হচ্ছে। এরপরে নর্মের আরেকটা প্রপার্টি রয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি আর কি, যেটা আছে। তো ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটিটা এখানে পেজে রেখে আসলাম। এই যে এখানে যেটা দেখাচ্ছে, আমি এখানে হচ্ছে দুইটার সিকোয়েন্স যোগ করলাম, তারপর তাদের নর্ম নিলাম। তাহলে নর্ম মানেই তো হচ্ছে যে প্রত্যেকটা কম্পোনেন্টের স্কোয়ার করে যোগফলটাকে আবার রুট করা। তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়াইজ যোগ হবে, সেগুলোর স্কোয়ার হবে, যোগ হবে, সেটার পরে ফাইনালি গিয়ে আমি রুট করব। তাহলে এই রুটটা এখান থেকে আবার এই সাইডটা গেটার অর ইকুয়াল হয়, এটা মিনকোভস্কি ইনইকুয়ালিটির সাহায্যে পাওয়া যায়। এটার প্রমাণটা তোমরা একটু দেখবা। মিনকোভস্কি ইনইকুয়ালিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনইকুয়ালিটি, এটার প্রমাণটা তোমরা দেখবা যে এটা কিভাবে হয়। তো এখান থেকে প্রমাণিত হচ্ছে দুইটা সিকোয়েন্সের যোগ করার ফলে যে নর্ম হয় তার তুলনায় তাদের আলাদা আলাদা নর্মের যোগফল বেশি।
তাহলে এখান থেকে প্রমাণিত হলো L2 স্পেস এটা একটা নর্ম লিনিয়ার স্পেস, এটা প্রমাণিত হলো। এখন শেষ কাজ হচ্ছে বানাক দেখাইতে হলে আমাকে দেখাইতে হবে যে এটা কমপ্লিট, মানে কমপ্লিটনেস প্রপার্টিটা দেখাইতে হবে। তো এখান থেকে এই যে কোনো একটা কশি সিকোয়েন্স নিয়েছে, কশি সিকোয়েন্স এই জায়গায় একটু অনেকে বুঝতে ভুল করে এই লেখাগুলো। এই লেখাটা বুঝতে ভুল করার ব্যাপার হচ্ছে মেইনলি কিরকম আমি বলি, এই যে এখানে যেটা দেখতেছো এই যে এস এর উপরে পাওয়ারের মতো করে ব্র্যাকেট দিয়ে এন দেওয়া আছে, মানে এন এর জায়গায় যদি এন এক হয় তাহলে S1 এটা একটা স্পেস, সরি সিকোয়েন্স, এস উপরে 2 এটা একটা সিকোয়েন্স, পরে এস উপরে 3 এটা আরেকটা সিকোয়েন্স, মানে সিকোয়েন্স নিয়ে আরেকটা সিকোয়েন্স বানানো হয়েছে। এই জায়গাটা বুঝছো কিনা, মানে এই জায়গাটা অনেকে বুঝতে প্রবলেম হবে। মানে এখানে আমরা আসলে কি বুঝাচ্ছি, মানে সিকোয়েন্স নিয়ে আরেকটা সিকোয়েন্স, বুঝছো এই জায়গাটা? শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। মানে এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? আসলে এই জায়গাটায় কিন্তু সিকোয়েন্স নিয়ে আরেকটা সিকোয়েন্স বানানো হয়েছে। আমরা তো নাম্বার নিয়ে সিকোয়েন্স বানাই, তাই না? আর এখানে হচ্ছে সিকোয়েন্স দিয়ে আরেকটা সিকোয়েন্স বানানো হয়েছে। মানে এই ব্র্যাকেটের ভিতরে এই যে n1 হলে n2 হলে n3 হলে যা হবে প্রত্যেকটা এক একটা সিকোয়েন্স। তাহলে এখন এখানে এই যে S1 সিকোয়েন্সের সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স নিয়ে আবার আরেকটা সিকোয়েন্সের sequence সিকোয়েন্স। বানানো হয়েছে আর কি। তো এই যে এস উপরে যে 1 দেওয়া হয়েছে সাবস্ক্রিপ্ট 1, আমি S1 ই বলতেছি, তাহলে সেটার আবার অনেকগুলো ইনফাইনাইট কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলো এই যে SK1 দ্বারা ডিফাইন করা হলো, মানে S11 S21 S31, মানে উপরে যেটা হবে সেটা হচ্ছে আসলে এক নাম্বার সিকোয়েন্সের কত নাম্বার টার্ম এরকম বোঝাচ্ছে, কে দ্বারা কত নাম্বার টার্ম, আর উপরেটা হচ্ছে কত নাম্বার সিকোয়েন্সের কত নাম্বার টার্ম এরকম আর কি। তো এইভাবে আমরা এই যে একটা S1 একটা সিকোয়েন্স, S2 একটা সিকোয়েন্স, SN একটা সিকোয়েন্স এইভাবে ডিফাইন করে নিতে পারি। এখন আমরা দুইটা সিকোয়েন্সের মধ্যে আমরা পার্থক্য, এই যে নর্মের এন্ড কসি মানে কনভার্জেন্স সিকোয়েন্স হওয়ার আমি বলে আগে নিছি কসি সিকোয়েন্স। কসি সিকোয়েন্স মানে কি, আমি যদি এইখান থেকে দুইটা সিকোয়েন্স নেই তারপর তাদের দূরত্ব মাপি, দূরত্ব মাপলে আমার একটা প্রিডিফাইন এপসাইলন থেকেও আমার সেটা ছোট, এটা আমি দেখাইতে পারবো। এটাই হচ্ছে কসি সিকোয়েন্সের মূল বেসিক আর কি, যে কসি সিকোয়েন্স হইতে হইলে এরকম হইতে হবে একটা নির্দিষ্ট নাম্বারের পর থেকে র্যান্ডম যে কোনো দুইটা টার্মের ডিফারেন্স যদি নেই সেটা একটা প্রিডিফাইন এপসাইলন থেকেও আমি চাইলে ছোট দেখাতে পারবো। ইটস পসিবল যদি সেটা কসি সিকোয়েন্স হয়। এটা যদি অলওয়েজ পসিবল না হয় তাহলে সেটা কসি সিকোয়েন্স হবে না। কসি সিকোয়েন্সটা বুঝছো তো তোমরা? বুঝো তো নাকি আমি যেটা বলতেছি? কসি সিকোয়েন্স ক্লিয়ারলি বুঝছো? হ্যালো, জি স্যার। কসি সিকোয়েন্স না বুঝলে কিন্তু বইলো, কারণ এটা বারবার বক বক করে হলেও বুঝাইতে হবে আর কি। কসি সিকোয়েন্স, কসি সিকোয়েন্স মানেই হচ্ছে আমাকে যদি একটা আগে থেকে প্রিডিফাইন এপসাইলন দেওয়া থাকে সেটা যতই ছোট হোক না কেন, সেই আমি এমন টার্ম পাবো, মানে এমন একটা নাম্বার পাবো যে নাম্বারের পর থেকে যত টার্ম আছে তাদের র্যান্ডম যে কোনো দুইজনের পার্থক্য ওই প্রিডিফাইন এপসাইলন থেকে আমি ছোট দেখাতে পারবো, তখনই হবে কসি সিকোয়েন্স। আর এই প্রিডিফাইন সংখ্যা যেটা এপসাইলন বলতেছি, এটা যতই ছোট হোক না কেন ইচ এন্ড এভরি জোড়ার জন্য আমি এরকম বানায় দেখাতে পারবো। তো এখানে আমরা যেটা দেখাতেছিলাম যে এস এম এটা হচ্ছে এম নাম্বার একটা সিকোয়েন্স আর এটা হচ্ছে এন নাম্বার একটা সিকোয়েন্স, এই দুইটার পার্থক্য মানে তাদের নর্ম আমি এপসাইলন থেকে ছোট দেখাই নিচ্ছি, যেহেতু কসি সিকোয়েন্স বলেই নিচ্ছি এরকম আমি ছোট দেখাতে পারবো। তাহলে এখন নর্মের যে ডেফিনেশন আছে সেই নর্মের ডেফিনেশন তো আমাকে দেওয়াই আছে, অথবা আমি নিজে থেকে লিখবো। তো সেটা হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়াইজ বিয়োগ করে স্কোয়ার করে যোগ করে তারপর রুট করে এটা এপসাইলন থেকে কম। এখন এখানে এই যে ইনফাইনাইট সাম আছে, এই যে সামেশন চিহ্নটা ইনফাইনাইট সাম, এখন ইনফাইনাইট সাম যেটা আমরা হিসাব করতেছি তার মানে এইখানে প্রত্যেকটা স্কোয়ার টার্ম, খেয়াল করে প্রত্যেকটা স্কোয়ার টার্ম ইন্ডিভিজুয়ালি কিন্তু এপসাইলন থেকে ছোট। কথা বোঝা গেছে কিনা? কারণ এই টোটাল সামটাই তো এপসাইলন থেকে ছোট আসতেছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো আমি যদি ইন্ডিভিজুয়ালি এক একটা করে এই যে বিয়োগফল চিন্তা করি এবং তার অ্যাবসলিউট ভ্যালু নেই, প্রত্যেকটা বিয়োগফল কিন্তু ইন্ডিভিজুয়ালি এপসাইলন থেকে কম আসবে, এটা সিম্পল লজিক।
এই লজিক থেকে তোমরা বুঝবা। তাহলে এখন বোঝা যাচ্ছে, এখন এই জায়গাটায় কি বুঝাচ্ছে যে এটা হচ্ছে m নাম্বার সিকোয়েন্সের 1 নাম্বার পদ, এটা হচ্ছে n নাম্বার সিকোয়েন্সের 1 নাম্বার পদ, মানে কত নাম্বার সিকোয়েন্সের কত নাম্বার পদ, এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় পড়বা, নাহলে কিন্তু প্যাচ লাগবে এবং লেখার সময় বহু ঝামেলা হয়। কারণ এই 1 আর m, 1 আর m এর পজিশন যদি উল্টায় যায় তোমার লেখা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ অঙ্ক ফুল কমপ্লিট লিখে দিয়ে আসবে, নাম্বার পাবা 0, এমন অবস্থা হবে আর কি। তো জাস্ট এই একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে m নাম্বার সিকোয়েন্সের 1 নাম্বার পদ, এটা হচ্ছে n নাম্বার সিকোয়েন্সের 1 নাম্বার পদ, তাহলে এদের বিয়োগফল এপসাইলন থেকে কম। এখন ওই কসি সিকোয়েন্স হওয়ার ভাইস ভার্সা প্রপার্টিটা আবার চিন্তা করো, তার মানে এই যে এখান থেকে আমাদের যেই লেখাটা আমরা দেখতে পাচ্ছি, এটা প্রমাণ করে শুধু এতটুকু প্রমাণ করে যে প্রত্যেকটা সিকোয়েন্সের 1 নাম্বার টার্ম নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে সেই প্রত্যেকটা সিকোয়েন্সের 1 নাম্বার টার্ম নিয়ে যদি একটা সিকোয়েন্স নেই, সেটা নিজে কনভার্জেন্ট। আবার এখান থেকে একই জিনিস চিন্তা করো, এটা হচ্ছে m নাম্বার সিকোয়েন্সের 2 নাম্বার টার্ম, n নাম্বার সিকোয়েন্সের 2 নাম্বার টার্ম, তাহলে আমরা যদি এখান থেকে যেহেতু এটা একটা র্যান্ডম m আর n এর থেকে এপসাইলন থেকে ছোট আসতেছে, তো এখান থেকে প্রমাণিত হয় প্রত্যেকটা সিকোয়েন্সের দ্বিতীয় টার্মগুলো নিয়ে আমি যদি সিরিয়ালি একটা সিকোয়েন্স বানাই যাই, তাহলে সেই সিকোয়েন্সটা কনভার্জিং হবে এই প্রপার্টিটার কারণে। এটাই হলো কসি সিকোয়েন্সের প্রপার্টি। তাহলে এখান থেকে আমরা যেটা বললাম, যে এখান থেকে প্রমাণ হয় প্রত্যেকটা সিকোয়েন্সের 1 নাম্বার টার্ম সিরিয়ালি বসিয়ে যদি আমি একটা সিকোয়েন্স দিই, সেটা কনভার্জন ধরলাম, সেটা লিমিট পয়েন্ট x1। আবার প্রত্যেকটা সিকোয়েন্সের সেকেন্ড টার্ম নিয়ে যদি আমি একটা সিকোয়েন্স বানাই, তাহলে সেটা একটা কনভার্জিং সিকোয়েন্স হবে, লিমিট থাকবে, তাহলে সেটার লিমিট পয়েন্ট ধরলাম x2। এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়াইজ আমি একটা এরকম লিমিট পয়েন্ট নিতেছি। এখন এই লিমিট পয়েন্টগুলো নিয়ে যদি আমরা একটা সিকোয়েন্স বানাই, তাহলে প্রমাণিত হচ্ছে আমরা এই যে এখান থেকে যেই n নাম্বার যে সিকোয়েন্সটা নিয়েছি, সেটা যদি আমরা এখন এটা সিকোয়েন্স, তার মানে সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট থাকবে, সেটা নিজেও একটা সিকোয়েন্স হবে, সেই সিকোয়েন্স হচ্ছে এইটা। এখন এই সিকোয়েন্সটা সাধারণত আমাদের ওই যে কনভার্জ করলো, যেহেতু এটা নিজেই একটা সিকোয়েন্স, তাহলে লিমিট পয়েন্ট আমাদের সেটের ভিতরেই আছে, তাহলে সেই হিসেবে এটা সেটের মধ্যেই লিমিট পয়েন্টটা বিলং করলো, তার মানে আমাদের কমপ্লিটনেস প্রপার্টি স্যাটিসফাই হলো। কমপ্লিটনেস প্রপার্টি স্যাটিসফাই হওয়া মানে সেটা বানাক স্পেস প্রমাণিত হলো আর কি। এই হলো প্রমাণ। আগে বলতেছি প্রমাণগুলো সব একই ধাঁচের, কিন্তু শেষে গুলো ক্যালকুলেশনগুলো একটু সাবধানে লিখবা, সাবধানে স্টাডি করবা, কারণ ঘুরে ফিরে একই মনে হবে, একটা লেখার জায়গায় আরেকটা লিখে ফেলবা আর কি, যদি খুব ভালো প্র্যাকটিস না করো আর কি। মানে জিনিস একই, কিন্তু এক একটা অঙ্কের ক্ষেত্রে প্রমাণে একটু ভিন্নতা আছে। তো আশা করি আজকে অনেক কিছু বুঝেছো। আজকে আর আমরা লেকচার বাড়াচ্ছি না। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে করো, তাহলে আমরা ডিসকাস করার পরে ক্লাস শেষ করে দিচ্ছি আর কি। কারো কোনো স্যার থাকলে বলো। জি হ্যাঁ বলো। স্যার হচ্ছে আপনার ভয়েসটা কাইটা কাইটা আসার কারণে মানে টপিক গুলো ক্লিয়ারলি বুঝতে পারি না। আবার যদি একটু বলতেন যে আমরা এই আজকে থেকে কি কি টপিক গুলো পড়বো। খালি বানাকা স্পেস আর হচ্ছে এক্সাম্পল 4 পড়বো, এটা বুঝতে পারছি। তারপরে স্যার নামগুলো বললে আজকে আমি যতটুকু যে গেলাম আর কি, যেই পেজগুলো আসলাম আর কি, ওই চ্যাপ্টার টপিকের নাম স্পেসিফিক বললে নোট খাতায় তোলার জন্য আর কি, মানে যখন তুলবো তখন কোনগুলো টপিক গুলো তুলবো সেটাই স্যার জানা। এটা হচ্ছে, আমি তো সাধারণত জানো আমার ক্লাস আগে করছো, আমি তো বই ধরেই পড়াই আর কি। তো এই যে 11 নাম্বার পেজ থেকে যে 27 নাম্বার পেজে চলে আসছি আর কি। স্যার সবগুলো তো লিখবো না, এই জন্যই স্যার এতগুলো লিখতে তো অজ্ঞান হয়ে তোমাকে যাবে। লেকচার লিখতে হবে না, মানে আমার ক্লাসের জন্য বই হলো লেকচার, তোমার লেকচার খাতা, ঠিক আছে? তুমি বড়জোর কিছু করতে পারো যদি এখানে বইয়ের মধ্যে কোনো লেখা তোমার অস্পষ্ট থাকে, ইতি থাকে, সেটা তুমি তোমার সুবিধার্থে তুমি লিখে নিতে পারো। আর এখানে সবই যেই করতে হবে এরকমও না, কারণ সব প্রমাণ তো আর আসার মতো না, আবার সব ডেফিনেশন তো বুঝবাই যে এগুলা বাচ্চাদের ডেফিনেশন, এগুলো হয়তো পরীক্ষা দিন লিখতে আসবে না, কিন্তু যেগুলো আবার আসার মতো সেগুলো নোট করে তোমাকে নিজের মতো করে নিতে পারো, এটা তোমার চয়েস। মানে আমি বলতেছি বই থাকলে, বই সিরিয়ালে পড়লে তোমাকে কষ্ট করে লেকচার শিট বানাইতে হবে না। সবচেয়ে বেটার হয় তুমি লেকচার ফলো করার সময় একটা পেন্সিল নিয়ে বসবে, সাথে বইটা নিয়ে বসবে, বইটায় জাস্ট পেন্সিল দিয়ে তুমি একটু মার্ক করবে, স্যার এটা টাচ করছে, তাহলে তোমার
কষ্ট কমে গেল আর কি। এটা আমারও লেখার কষ্ট কম, তোমার লেখার কষ্ট কম, মানে আমি তখন বোঝানোর জন্য অনেক সময় পাবো। মানে আজকে আমি যে টপিকস গুলো এটা তো বুঝাইলাম, আবার অনেকগুলো হচ্ছে আমি বুঝাই নাই, কিন্তু আমি হেডিং গুলো কিন্তু টাচ করে গেছি। তো তোমাকে ওগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? স্যার আপনার কথাগুলো আনক্লিয়ার ছিল তো তাই বুঝতে পারিনি, যখন আপনি রেকর্ড দিবেন তখন যদি ক্লিয়ার হয় তাহলে আমি বুঝতে পারবো, আদারওয়াইজ স্যার বুঝতে পারবো আচ্ছা, না যে আপনি রেকর্ডে আসলে ক্লিয়ার কোনগুলো হওয়ার কথা, কারণ আমি তো পিসিতে তোমার স্ক্রিন রেকর্ড করতেছি, তো এটা তো নেটের সাথে কানেক্টেড না, সো এই সাউন্ড গুলো স্পষ্ট আসবে, প্রবলেম নাই। তো এটা তুমি আবার ইউটিউবে দেখে নিও, দেখে নিয়ে আবার মানে লেকচার তোমাকে আবার একটু দেখতে হবে আর কি, ঠিক আছে? তো এটা জি ইউটিউবে জি আবার দেখে নিও। আর এমনি বেসিক কোনো আলোচনা যদি আজকে বোঝার দরকার হয়, পরবর্তী ক্লাসেও করতে পারো, যে স্যার গত ক্লাসে এটা পড়ালেন, আমি পড়লাম তো এই জায়গাটা আমি বুঝি নাই, সেটাও করতে পারো। বা এখন যেটা যদি কোনো জায়গায় তোমার কনফিউশন থাকে বলতে পারো যে স্যার এই জায়গাটা আমার কনফিউশন আছে, আমি না বুঝতেছি না। স্যার, কম কম নাই স্যার, ওই যে পড়লে আরো একটু ক্লিয়ার হবে, তখন প্রবলেম বের হলে স্যার আপনাকে নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা ঠিক আছে, আর কেউ, এনিওয়ান, কারো কোনো কোয়েশ্চেন ডিসকাস করার মতো? না স্যার, নাই। ওকে, তাহলে থ্যাংক ইউ কষ্ট করে ক্লাস করার জন্য। তবে বাইরে যারা ক্লাস করতেছে না এদেরকে একটু বলো ক্লাস করার জন্য আর কি। অন্তত যদি খুবই প্রবলেম হয় অন্তত ইউটিউবে সময় করে যেন ভিডিওগুলো দেখে নেয় আর কি, ঠিক আছে? যাতে যদি একবারই জি স্যার। পড়াশোনার টাচে না থাকো, আর কষ্ট করে হলে বইটা কালেক্ট করে ফেলো। কারণ তুমি তো দুইটা ডিভাইস ছাড়া পিডিএফ ফাইল, ভিডিও দেখবা আবার দেখবা ভিডিও ফাইল, এটা তো একসাথে হবে না তোমার ডিভাইসে আর কি, বুঝতে পারছো? যদি এরকম হইতো যে তোমার স্মার্টফোনও আছে আর আবার, এমনিও স্যার ফোনে বা পিসিতে পড়াশোনা হয় না। না না সেটা না, আমি বলতেছি আমি যে পিডিএফটা দিয়েছি এম এল খানের বইটা, হ্যাঁ, তো এটা তো হচ্ছে তুমি দুইটা ডিভাইস ছাড়া হবে না। তুমি হয়তো মোবাইলে দেখলা বা ল্যাপটপে, দুইটা একসাথে নিলে যে কোনো একটা হয়তো বই খুলে দেখলা, আর একটা হয়তো আমার স্পিচ শুনলা, তখন হয়তো জি স্যার, পড়বে। আমি আমি স্যার সেটাই করতেছি, ফোনে দেখতেছি আর পিসিতে। তা এখন ওই এটাই যে আহ, হয় হার্ড কপি কিনে নাও দ্রুত সম্ভব, যারা ঢাকায় আছো, যারা ঢাকার বাইরে আছো কিনবো স্যার, কাল পরশুই যাবো স্যার। আর যারা ঢাকার বাইরে আছো তারা পরিচিতদের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করে নাও। কুরিয়ার খরচ তো বেশি আসার কথা না, 100 টাকা, যদিও বইয়ের দামই 100 টাকা, আবার কুরিয়ার খরচ 100 টাকা, ডাবল হয়ে যাবে। জি স্যার। তাও হচ্ছে কি ওই এই কোর্সের যে, সরি এই কোর্স না, যতগুলো কোর্স মিলিয়ে সব বইগুলো যদি একসাথে কুরিয়ার করে নিতে পারো, এটা খরচ কম হবে তোমাদের জন্য আর কি। তো পরিচিত ফ্রেন্ড যারা আছে ওদেরকে বলে রাখো বা টাকা পাঠায় দাও, যারা নীলক্ষেত থেকে বই কিনে তোমার জন্য এক সেট কুরিয়ার করে দিল আর কি, বাসায় বসে তুমি হয়তো পড়ে নিতে পারো, যদি সহসা ঢাকায় আসার চান্স কম থাকে তাদের জন্য এই পরামর্শ, ঠিক আছে? আর সবচেয়ে ভালো হয়, আমি যেহেতু ভিডিও লেকচার দিচ্ছি, আবার ওই তুমি বইটা সামনে নিয়ে ওই ভিডিওটা দেখতে দেখতে হয়তো খাতায় একটু নোট ডাউন করে নিতে পারো, বা এটা করে নিতে পারো, ভালো হবে। মানে এটা হচ্ছে তোমার পড়াশোনায় আগের তুলনায় তোমাকে টাইম বেশি দিতে হবে। একে তো লাইভ ক্লাস দেখতেছো, আবার ভিডিও ক্লাস দেখতে হবে, এক ক্লাস দুইবার আর কি। হ্যাঁ, পড়াশোনায় ডাবল ডাবল টাইম যাবে। যে করোনা হয়ে একদিক দিয়ে ভালো হয়েছে, পড়াশোনার টাইম মনে হয় বেশি যাইতেছে তোমাদের আর কি। স্যার পড়াশোনা তো তারপর থেকে করিনি স্যার, লকডাউনের পরে থেকে স্যার। ওই পরীক্ষার ডেট না দিলে কেউই পড়তে বসে না, সমস্যা ওইখানে আর কি। জি স্যার, সেই জন্য প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে, 2 সেমিস্টার একসাথে কি যে হয়, মানে খোদা তালাই জানে কি হবে ভবিষ্যতে। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন নাই? মোট যতটুকু বুঝলাম, তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করে দিই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।